গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 6 মে, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 7টা সাড়ে 7টার মতো হবে। আজকে না একটু গাছের পরিচর্যা করতে এসেছি। তোমাদের মধ্যে অনেকেই বলেছিল যে ওই মাটিগুলো একটু খুঁড়ে দাও। সত্যিই তাই, মাটিগুলো খোঁড়া হচ্ছে না। কয়েকটা গাছের মাটি তো কেমন যেন শ্যাওলা টাইপেরও পড়ে গেছে। তো আলস্য করে করা হচ্ছে না, কারণ এই মাটি খুঁড়তে গেলে না নিচটাও নোংরা হয়, মানে কোনো না কোনো কারণে ছিটকে এসে মাটি পড়ে। তো করা হচ্ছিল না, তো ভাবলাম না, আজকে আমি কী ভেবেছিলাম জানো তো, আজকে 2টো টব করবো, তারপরের দিন 2টো টব করবো, একসাথে সব করবো না। কিন্তু ওই যে কাজ করতে শুরু করলে মনে হয় কি না সবই করে ফেলি। তো সবগুলো যতগুলো গাছের টব ছিল আর কি, গাছ পোতা, প্রত্যেকটা টবের মাটি এরকমভাবে খুঁড়ে দিয়েছি। আর এই যে পুরনো লঙ্কা গাছ যেটা আছে না, এইটার মাটি যখনই এরকম খুঁড়েছি না, দেখি কি ভগভগিয়ে সেই ছোটো পিঁপড়ের মতো বেরিয়ে আসছে। তো সঙ্গে সঙ্গে ওই লক্ষ্মণ রেখাগুলো দিলাম, এমনকি একটু গুঁড়ো গুঁড়ো করে মাটির মধ্যেও দিলাম। দেখা যাক। আর তারপরে মাটিগুলো খুঁড়ে এই তো সমস্ত গাছে এবার একটু জল দিয়ে দেবো। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার যে আঙুল কেটে গেছিলো এখন কি খবর। তো আঙুলে ওই তেল ঝাল মশলা সার্ফ সাবান লেগে আঙুল আমার ঠিক হয়ে গেছে। একদিনও আমি কিচ্ছু লাগাইনি, ভেবেছিলাম লাগাবো, বড়লির লাগাবো যখন মানে কাঁচা অবস্থায় ছিল তখন। তো কাজের তাড়নায় তখনও লাগানো হয়নি, কোনো সময় আলস্য করে লাগানো হয়নি, কোনো সময় এই চারা গাছটা সব থেকে বড় হয়েছে, বেশ বড় বড় পাতা হয়ে একদম সুন্দরভাবে উঠছে। আর আমি না এই গাছটাতে পিঁপড়ে হয়েছিল বলে কালকে আমি এই লক্ষ্মণ রেখা দিয়ে দিয়েছিলাম। আজকে দেখছি আর কোনো পিঁপড়ে টিপড়ে কিছু নেই। সবগুলো এই আশেপাশের টবগুলোতেও সাইড দিয়ে দিয়েছিলাম যাতে পিঁপড়ে না হয়। আর এই গাছটা দেখো, যেটা অর্ধেক কেটে দিয়েছিলাম ছেটে, সেখান থেকেও বেশ বড় বড় পাতা হয়েছে এই যে। আর এই চারাটা এইটুকু হয়েছে বড়, আর এটা একদমই ছোট্ট, আস্তে আস্তে বাড়ছে কিন্তু বেঁচে গেছে, আগের থেকে অনেকটা বড় হয়েছে। কিন্তু সব থেকে বেশি বড় হয়েছে হচ্ছে এইটা। আর এই গাছটা দেখেও ভালো লাগছে, বেশ কচি কচি পাতা আবার হচ্ছে, ভাল লাগছে বেশ। আজকে মঙ্গলবার, তো তাতানকে দিয়ে না আমি নিচে পাঠিয়ে মা বাবার থেকে বিছানা চাদর মা নাইটি এগুলো আনিয়ে নিয়ে গরম জলে ভিজিয়েছি। কিছুক্ষণ গরম জলে ভেজা হয়ে গেলে ঘন্টাখানিক, তারপরে মেশিনে কাচতে দেবো। আর আজকে আমিও বিছানা চাদর পাল্টাবো, তবে আজকে আমার বিছানা চাদর কাচতে দেবো না, ওটা কালকে দেবো। আজকে যেহেতু মারগুলো কাচবো, কারণ কেচে মেলারও তো ব্যাপার আছে, যদি না কেচে ফেললাম। আর এখন এই গরমের মধ্যে না ছাদে যেতে ইচ্ছা করে না। ওই শীতকালে কিংবা বৃষ্টির ওয়েদারে কিংবা মেঘলা ওয়েদারে ঠিক আছে ছাদে গেলাম, কিন্তু এই গরমের মধ্যে, আর তার মধ্যে মাঝখানে কদিন ওয়েদারটা বেশ ভালো ছিল, এই 2-3 দিন ধরে আবার বেশ মোটামুটি খুব গরম বলবো না, মোটামুটি ভালোই গরম পড়েছে, মানে রান্নাঘরে থাকলে বেশ ঘেমে ঠেমে যাচ্ছি আর কি। তো এই গরমে এই রোদে ছাদে যাওয়া অসম্ভব। আমিও পুড়বো, আমার জামা কাপড়ও পুড়বে, কাজে ছাদে তো যাবো না, ওই বারান্দাতেই মেলে দেবো, শুকিয়ে যাবে। আর আমার বিছানা চাদরগুলো কালকে কাচবো। তো সবার আগে এই বিছানা চাদরটা কেচে দিলাম, কারণ তাতান গেছে সকালবেলা পড়তে, ওর আজকে অনেক সকালেই পড়া থাকে। ওর এই মঙ্গলবার আর শনিবারটা না একটু চাপের থাকে, 3 বেলাই পড়া থাকে, সকাল দুপুর সন্ধে। আজকে না একটু বেলা করে উঠেছি, একটু বেলা বলতে অন্যদিন যেরকম সকালবেলা উঠে পড়ি তাড়নায়, আজকে সেই তাড়নাটা ছিল না, কারণ গতকাল রাতেই না আমি ভিডিও সমস্ত কিছু কমপ্লিট করে শুয়েছি। রোজ এই কমপ্লিটটা হয় না, একদিন অনেকটা রাত হয়ে যায় সব কাজকর্ম সারতে কিছুটা আবার বাদবাকি পড়ে থাকে, সেগুলো সকালবেলা করতে হয়, সেই তাড়নায় সকালবেলা উঠে পড়ি। তবে গতকাল রাতে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়ে শুতে গেছি, কাজেই আমার আজকে ভিডিওর কোনো কিছু আর কাজ বাকি নেই, শুধু সংসারের কাজই রয়েছে। তো এই জন্য উঠেছি দেরি করে বলতে ওই 6:45 নাগাদ উঠেছি, নাহলে তো অন্য সময় 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়ি, 6:45টার সময় উঠেছি। যাই হোক, 2টো ঘরের বিছানা চাদর পাল্টাবো, আর 2টো ঘরের বিছানা চাদর পাল্টানোর পর ঠিক ওই 8:30 নাগাদ আমার কাছে একটা ফোন আসে। ফোন বলতে ওই পূজা ফোন করেছিল আর কি, যে আজকে আসবে না, ওর নাকি পায়ে ব্যথা, হাঁটতে পারছে না, আজকে আসবে না। তো আগে থাকতে জানা থাকলে কি হয়, বাসন জমাই না, কিন্তু যেহেতু জানা ছিল না, কাজেই আমার সমস্ত বাসনও জমানো, আর সকালেও একটু দেরি করে উঠেছি, কোনো কাজের তাড়না নেই বলে। তো এখন বুঝতেই পারছো, এখন সমস্ত কাজই করতে হবে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, বাসন মাজা। আর তার মধ্যে আবার ইন্দ্র কতদিন ধরেই বলছে একটু মাটন খেতে ইচ্ছা করছে, তো আমি বলে পিছিয়ে যাচ্ছিলাম, কারণ মাটনটা বেশি খাওয়া ওর পক্ষে উচিত না, যদিও এখন পরিমাণে অনেকটাই কমে গেছে, কিন্তু কিছুদিন আগে কোথায়, কালকেই তো না পরশুদিন বিরিয়ানি খেলো, ঠিক মনে পড়ছে না, যাই হোক মাটন বিরিয়ানি খেয়েছে। তো কিছুতেই আজকে আর মানাতেই পারলাম না, বলো না আমার খেতে ইচ্ছা করছে, আমি খাবোই। তো বাজারে গেছে, এবার ও মাটন আনবে, আমাকেও বলছিল যেতে, মানে আমারও কথা হয়েছিল যে ওর সাথে আমি বাজারে যাব, যেহেতু আমার আর কোনো অতটা কাজকর্ম নেই। তো ঠিক আমি বলেছি ঠিক আছে, কিছু দোকানের জিনিসও আনতে হবে, একটু বাজারহাটও করতে হবে, আমি ঠিক আছে যাব, আমি গেলে না ওর একটু সুবিধা হয়।
কিন্তু ওই তখনই ফোনটা আসলো, বললাম না তাহলে আর আমার গিয়ে লাভ নেই, তুমি যাও, তা থেকে তুমি দুজনে মিলে এক জায়গায় গিয়ে লাভ নেই, তুমি ওদিকটা যাও, আমি বরং এদিকের কাজগুলো সারতে থাকি, আর তুমি ঘরে না থাকলে আমি এখানে অনেকটাই কাজ সেরে নেব। আর তাতানও আজকে একটু পরেই পড়তে যাবে আবার দুপুরের দিকে, তো আজকে না সকালবেলা কিছু খাবারের ব্যবস্থা করিনি। তাতানকে বলেছে তুই ম্যাগি খেয়ে নে, ও ম্যাগি খেয়ে নিয়েছে। আর ইন্দ্র আবার ও বাজারে গেছিলো, তো ওর জন্য ও পরোটা নিয়ে এসছে। আমাকেও জিজ্ঞাসা করেছিল, আমি বলছি না, আমি খাবো না, মেয়ে ম্যাগি খেয়ে নিয়েছে, তুমি তোমার জন্যই নিয়ে আসো। তো ওর জন্য ও পরোটা নিয়ে এসেছিলো, ও খেয়েছে। আর আমি এই টুকটাক মুখে দিয়েছি, কোনো সময় তরমুজ খেয়েছি, কোনো সময় দুটো কলা খেয়েছি, কোনো সময় বিস্কুট খেয়েছি। আমার বসে যে খাবো সেই সময়টা আমি দেইনি আজকে। এই টুকটাক খেয়েই, তার মধ্যে তাতান আবার পুরোটা ম্যাগি খেতে পারেনি, ওখান থেকে 2-3 চামচ খেয়েছি, মানে এই খেয়ে আমার হয়ে গেছে সকালের জলখাবার। তো যাই হোক, দুটো ঘরের বিছানা চাদর পাল্টানো হয়ে গেল। আর এদিকে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। এরকম বসে বসে ঝাড় দিতে বেশিক্ষণ আমি পারবো না, শুধু এই ঘরটাই বসে বসে ঝাড় দিয়েছি, তারপরেই দাঁড়িয়ে পড়েছি, কারণ বসে অভ্যাস নেই তো, পেটে চাপ লেগে মানে কষ্ট হচ্ছিলো, যেন আমি হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, আর এখানে প্রথমে টুকটাক কিছু বাসন ভিজিয়ে রেখেছিলাম সিঙ্কে, মেজে উপর দিয়ে রেখেছিলাম, সেগুলো জায়গা মতো রেখে দিয়ে এখন আবার কিছু বাসন মেজে এখানে উপর দেবো, আবার জল ঝরে যাবে, সেগুলো রেখে আবার কিছু মাজবো। কারণ আমি ওই লাল গামলাটার মধ্যে আর রাখতে চাইছি না, ভেবেইছি ভাগে ভাগে, মানে কিছুটা বাসন মেজে ঘর ঝাড় দিতে গেছি, আবার কিছুটা বাসন মেজে এই ঘরটা মুছেছি, আবার কিছুটা বাসন মেজে ওই ঘরটা মুছেছি, মানে এরমভাবেই করেছি আর কি। তো দুটো ঘর মোছা হয়ে গেছে, বারান্দা মোছা হয়ে গেছে, এখন শুধু রান্নাঘর আর ডাইনিংটাই মোছা বাকি আছে। সিঙ্কে আরও কিছু বাসন রয়েছে, ওগুলো মেজে তারপর লাস্ট ডাইনিংটা মুছে নেবো, ব্যাস, তাহলে এদিকে ঝামেলাটা মিটে যাবে। আর এদিকে ইন্দ্র বাজার থেকে চলে এসছে, আমি বললাম না কিছুটা বাসন মাজা হয়েছে, তো আমি মাটনটা ভালো করে ধুয়ে ম্যারিনেটটা করে রেখে দিই, মাটনটা তো ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেট বলতে আমার এখনও আদা রসুন পেঁয়াজ কিছুই কাটা হয়নি, ওই যা আছে সেগুলো দিয়েই ম্যারিনেট করে রাখবো। যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু টক দই দিলাম, সর্ষের তেল দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে এই দিয়েই যার যেটুকু রেডি ছিল সমস্ত কিছু সেগুলো দিয়েই একটু ম্যারিনেট করে রেখে দেবো। আর টক দই শুধু মাখিয়ে রাখলেও হয়, মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এইটা মাখিয়ে রেখে কিছু এখানে সিঙ্কে বাসন রয়েছে সেগুলো মাজবো, মেজে তারপরে বাকি যেটুকু ঘর মোছা আছে, ভেবেছিলাম কি ঘরটা মুছে তারপরে আমি কাঁচা ধোয়া করে আগে স্নানটা করে আসবো, তারপর রান্না বসাবো। তারপর ভাবলাম না, স্নানটা পরে করতে যাব, আগে আমি রান্না বসাবো। আর এখানে দোকানের কিছু জিনিস এনেছে, এই যে যেমন সর্ষের তেলের প্যাকেট, সার্ফ এক্সেলের প্যাকেট, চিনি, গোবিন্দভোগ চাল, ডিম, গোটা জিরে, কালো জিরে, মুড়ি, তারপর এটা হচ্ছে ম্যাগি, এটা হচ্ছে চাউ, আর পেঁয়াজ এনেছে, ব্যাস এই কটা জিনিস এনেছে। এবার এগুলো সব জায়গা মতো রেখে দিই। এই ড্রামটার মধ্যে আমি চাউ, ম্যাগি আর চিনি আর সর্ষের তেলের প্যাকেট, এই বড় বড় প্যাকেটগুলো এই ড্রামটার মধ্যে রাখি। আর গোবিন্দভোগ চালটা এখনই ঢেলে রাখবো, আর সার্ফ এক্সেল যেটা সেটাও এখনই ঢালবো, কারণ সার্ফ এক্সেলের প্যাকেট কৌটোটা ফাঁকা হয়েছে, ওটা ঢালতে হবে। আর গোবিন্দভোগ চালের কৌটোটাও ফাঁকা হয়েছে, অল্প একটু চাল আছে, ওটা ঢেলে নিয়ে বাদবাকিটা ঢেলে রাখবো। মানে আর আজকে গোবিন্দভোগ চালটা লাগবে, কারণ ইন্দ্রবাবুর ডিমান্ড আজকে পোলাও আর খাসির মাংস। অনেক দিন পর বলবো, বহুদিন পর বাড়িতে আজকে পোলাও আর খাসির মাংস হচ্ছে। গতবার দোলের দিন যখন খাসির মাংস হয়েছিল নর্মাল ভাত হয়েছিল, কিন্তু পোলাও আর খাসির মাংস আজকে বহুদিন পর হবে। এমনিতেই এখন খাসির মাংসটা আমাদের বাড়িতে করা অনেকটাই কমে গেছে, কারণ ইন্দ্রর পক্ষে খাওয়া অতটা ঠিক না, আর তার মধ্যে আবার পোলাওয়ের সাথে খাওয়াটা অনেক দিন হয়নি। তো আজকে বহুদিন পর পোলাও আর খাসির মাংস হবে। পোলাও করতে আমার খুব একটা ঝামেলা লাগে না, বরং ভাতের থেকেও সুবিধা। ভাত যেমন করতে হয়, উপর দিতে হয়, পোলাওতে সেই ঝামেলাই নেই। আমার বরং পোলাও আমার বেশ সুবিধাই হয়। পরিষ্কার বারান্দা ঠান্ডা মোছা হয়ে গেছে, সমস্ত ঘরবাড়ি মোছা হয়ে গেছে। এখন বাজে 11টা 15, সব কাজ কমপ্লিট। এই ঘরে তো হয়েই গেছিলো, এখানেও সব কমপ্লিট। টেবিল পরিষ্কার করে ফেলেছি, বাসন মেজে ঘষে আবার জায়গা মতো রেখেও দিয়েছি। রান্নাঘর পরিষ্কার, এই ঘরও পরিষ্কার। তাতানের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এটা তো মাটন ম্যারিনেট হয়ে গেছে, এবার মশলাপাতিগুলো করবো। ওদিকে কাজ হয়ে গেছে, ভেবেছিলাম কেচে ধুয়ে স্নান করবো, তারপর বললাম না, আগে রান্নাটা বসাই, কারণ নিচে বাবাকে দেবো, আর বাবা মা তাড়াতাড়ি খেয়ে নেয়, তো কাজে আর নিচের দেওয়ার তাড়াটা আমার রয়েছে, কাজে রান্নাটা আগে বসিয়ে দিই, রান্নাবান্না সেরে তারপরে আমি স্নান করতে যাব ধীরে সুস্থে। আর এমনিতেও তাতান দুপুরে পড়তে যাবে, ওর আজকে আসতে অনেকটাই লেট হবে, কাজে আমাদের খেতে রান্না হয়ে গেলেও আমাদের খেতে দেরি আছে। তাতান না আসলে মনে হয় না ওর বাবাই খাবে বলে। আর আমিও কাঁচা ধোয়া করবো, স্নান করবো, কাজেই আগে রান্নাটা করে আমি নিচে দিয়ে আসি, তাহলে আমি অনেকটা নিশ্চিন্ত হব। তো ওদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি, পেঁয়াজও কুচানো হয়ে গেছে।
তো যেই মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম বড় একটা কুকারে ঢেলে নিলাম, ঢেলে অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু আদা রসুন বাটা আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, আর নুন টুন তো সবই আগেই দেওয়াই ছিল। এবার এইটা দিয়ে না আমি সিটি দিয়ে নেব। ওই আমি আজকে 5খানা সিটি দিয়েছি, একদম ঠিকঠাক মাটন সেদ্ধ হয়েছে। সিটিতে বসিয়ে দিয়ে এখানে গোবিন্দভোগ চালটা ঢালছি, কিন্তু কৌটোটা আজকে আমি উল্টো করে ধরেছি। অন্য সময় কৌটোটা এদিকে মুখ করে ঢালি, খুব সুন্দরভাবে ঢালা হয়। আজকে না উল্টো রাখা হয়ে গেছে। আর এখন দেখো এই যে কিলো কিত্তেটা করলাম, কাজ বাড়ালাম, একেই তাড়াহুড়ো করছি সমস্ত কাজ করে, আবার এই মাটন খাসি মাংস রান্না, তার মধ্যে আবার মানে এদিকে আবার কাজ বাড়লো। ঢালতে গিয়ে কৌটোটা সোজা করতে গিয়ে প্যাকেট থেকে পড়ে গেল চাল। আর কি, আবার এখন এই চাল তুলতে হবে। আর কি বলবো, তার মধ্যে আবার গোবিন্দভোগ চাল, তো যদিও আজকে করব ওই চালটাই নিয়ে নেব। আর এদিকে আবার মানে না একই তাড়াহুড়ো করছি, তার মধ্যে আজকেই আবার এসছে ওয়াটার পিউরিফায়ারটা সার্ভিসিং করতে। এদিকে আমার সমস্ত কিছু রেডি, জানো তো, ওখানে কুকারও বন্ধ করে দিয়েছি, সিটি পড়ে গেছে। জাস্ট রান্নাটা বসাবো, ওই সময়টাই এসছে কাজের সময়। আর এরা না কাজের সময়টাই আসে, ঠিক এই 12টা 12:30 এরকম সময়ই আসে। এখন 12:30 মতো বাজে। তো এই এখন আসলো, তবে বেশিক্ষণ লাগেনি, 20-25 মিনিট লেগেছে। তাও এই 20-25 মিনিট তো আমার লস হলো, আমার তো এতক্ষণে রান্নাটা অনেকটা এগিয়ে যেত। যাই হোক, এই ফিল্টারটা চেঞ্জ করলো, তবে এই জায়গাটা একটু নোংরা হয়েছে, নিচটাও একটু মুছতে হবে, কারণ ওই জলের কাজ করে তো পাড়া দেয়, কাদা কাদা হয়ে যায়। তো সমস্ত কিছু পরিষ্কার করে এদিকে আমি গোবিন্দভোগ চালটাও এখন ম্যারিনেট করব। ওই নুন, চিনি, হলুদ আর একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রাখবো। এতে একটু আদা বাটা দিয়ে করলেও মাখালেও হয়, তো আমি আর আদা বাটা দেই না, এমনিই ভালো লাগে খেতে। আদা বাটা ছাড়া যে করি তাও ভালোই লাগে। ওদিকে চালটা ম্যারিনেট করে রেখেছি, ততক্ষণে আমার কিন্তু এখানে মশলা কষানো হয়ে গেছে, মানে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলা কষানো হয়ে গেছে। ওখানে আলুও ভেজে তুলে রেখেছি। আর এখানে দেখো এই যে মাটন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, 5টা সিটি দিয়েছি বললামই। এবার পুরোটাও সেদ্ধ হয়নি, এবার তো কষাতে হবে। মোটামুটি 80% কিংবা 85% সেদ্ধ হয়ে গেছে, বাকি 10-15% এখানে কষাবো, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। তো ওদিকে মশলা কষানো হয়ে গেছে। এবার ওই ঝোল থেকে না মাটনগুলো আলাদা করে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দেবো। কড়াইতে এবার মাটন সহ মশলাটা কষাতে থাকবো। আর ওই মশলা কষানো যে মানে সিদ্ধ করা যে জলটা, সেটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটা সিটি দেবো, ব্যাস আলু এখানে সেদ্ধ হয়ে যাবে। তো এই প্রসেসে না আমি রান্না করি, আমার রান্নার স্বাদও হয় ভালো। আর সবথেকে বড় কথা, স্বাদের থেকে আমার তাড়াতাড়ি হয়। ওই কষিয়ে নিয়ে কুকারে দিলে আমার দেরি হয়, কিন্তু সেদ্ধ করে আমার এটাভাবে রান্না করলে বেশ তাড়াতাড়িও হয়। আর সবাই বেশ বলে ভালোই হয়েছে খেতে, মানে সবাই প্রশংসাই করে, খারাপ কেউ বলে না। তো আমি বলি ভালোই যখন হয়, তাহলে আমি যেটা সহজ প্রসেস আমি সেভাবেই করব। তো ওদিকে আলুও একটা সিটি হয়ে গেছে, আলুটা সিটি পড়তে পড়তে এদিকে মাংসর সাথে আমি ততক্ষণে কষাতে থেকেছি, অনেকক্ষণ কষেছে। তারপরে এই যে আলুর সিটি হয়ে গেছে, তারপরে আলু সহ এই ঝোলটা এখানে ঢেলে দিলাম। এবার ঝোল সহ আলু সহ সমস্ত কিছু এবার একটু একটা ফুট দিয়ে নেব, ফোটা হয়ে যাবে। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। তো এই হচ্ছে আজকে লাল লাল মাটনের ঝোল। আমার কিন্তু মাটনের ঝোলটাই ভালো লাগে, শুধু মাটনের না, আমার সব কিছু ঝোলই ভালো লাগে। তো এই তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমি নুন টুনও চেক করে নিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, ব্যাস এবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে তারপরে পোলাওটা বসিয়ে দেবো। পোলাও হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ব্যাস আমার রান্না সমস্ত। আর সব থেকে ভালো কথা কি জানো তো, আমার না টাইম মতো আজকে রান্না হয়ে গেছে। ভাবতেই পারিনি সমস্ত কাজ একা হাতে সেরে যে টাইম মতো রান্না করে আমি যে নিচে দিয়ে আসতে পারবো, মানে এটাই। তাও আমি মাকে বলে রেখেছিলাম যে বাবাকে খেতে বসতে না করো, আমি মাংস করছি দেবো। তো তাই জন্য বাবা বসেও নি, যদিও বেশিক্ষণ না, অল্প একটু। আমি টাইম মতোই গেছি। তা এদিকে আমি মাংসটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ওই তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন দিয়ে কাজু আর কিশমিশটা একটু ভাজা ভাজা করে নিয়ে ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম। চালটা একটু মানে সামান্য 3-4 মিনিট ভাজা ভাজা করব। তারপরে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। গরম জল বলতে যা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি। আমি ওই 4 কাপ চাল নিয়েছিলাম, 8 কাপ জল দিয়েছি, দিয়ে 10 মিনিট গ্যাসটা কমিয়ে রেখে চাপা দিয়ে রেখেছিলাম। এই দেখো অনেকটাই হয়ে গেছে, সামান্য একটু এখনও ভেজা ভাব রয়েছে। এবার একটু গ্যাসটা কমিয়ে রেখে আর ঢাকা দেবো না, এইভাবেই রেখে দেবো, ব্যাস। যেটুকু জলসা জলসা ভাব আছে সেটা টেনে যাবে, একদম ঝরঝরে বাসন্তী পোলাও হয়ে যাবে। তো এই তো রান্না হয়ে গেল। পোলাও বললাম না, পোলাও করা একদমই সহজ। তো এদিকে নিচের জন্য আগে বেড়ে নিয়েছি, এখনও গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, পরে করব। এই যে এখানে মাংস আর পোলাও। আর তোজোকে ওপরে বলিনি খেতে, কারণ আমাদের খেতে এখনও দেরি আছে। তা আস্তে আস্তে 3টে 3:30 বেজে যাবে। আমিও স্নান টান করবো, ততক্ষণও থাকবে না। আমি এই জন্য একবারে খাবার নিচেই দিয়েছি। গ্যাসের জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে, ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছি। মাংস টাংস রান্না করেছি তো একদম ভালো করে ঝকঝকে তকতকে, পুরো ফ্রেশ। এখানে কিছু টুকটাক বাসন ছিল, মিক্সি বাটি ফাটি, ওগুলোও মাজলাম, সিঙ্ক ফাঁকা। আর এই যে টেবিলটাও মুছলাম, আবার খাবার সব টেবিলে নিয়ে নিয়েছি। এই হচ্ছে পোলাও, নিচে দিয়ে এসছি। নিচে দেওয়ার পর এই যে এটা আমাদের
বাসন্তী পোলাও, আর এই হচ্ছে মাটনের লাল লাল ঝোল। একদম দারুণ হয়েছে দেখতে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, মাটন আর পোলাও। তো তারপরে আমি কাঁচা ধোয়া করে স্নান টান করে এসেও কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 15-20 মিনিট বসেছিলাম আমি আর ইন্দ্র। তারপরে তাতান এলো, এই এখন খেতে বসছি। আমরা তো খাবো পোলাও আর মাংস, আর তাতান খাবে পোলাও আর আলু, মানে মাংসেরই আলু। তো ইন্দ্র আজকে হাসছিল ওর আড়ালে, বলে এটা কেমন খাওয়া, মাংস খায় না এদিকে আলু ঝোল খাচ্ছেন, যে চুপ করো, ওর সামনে হেসো না, তাহলে যেটুকু খাচ্ছে ওইটুকুও খাওয়া বন্ধ করে দেবে, আর খাবেই না। আমার যেটুকু খাটনি কম হচ্ছিল, নাহলে এখন আবার ওর জন্য আলাদা করে করতে হবে। তাও মাঝখানে আমি মাংস করলে আলাদা করে ওর জন্য পনির এটা সেটা করতাম। তো এখন আবার বলে 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 অনেক কষ্টে রাজি করিয়েছি যে আলু ঝোল খেলে কিছু হয় না, হ্যান না ত্যান না। তো তুমি এরকম হাসলে ও কিন্তু পুরোই খাওয়া ছেড়ে দেবে। যাই হোক, এখনও ডিম করলে ডিমের ঝোল খায়, মাংস করলে মাংসের ঝোল খায়। তো এরপরে এটা বন্ধ হয়ে গেলে আমার আরও অসুবিধা হয়ে যাবে। প্লাস যেটুকু খাচ্ছে খাক না, এই বয়সে একেই তো আমার ভালো লাগছে না ও এসব খাওয়া ছেড়ে দিয়েছে, তার মধ্যে আবার ওর খাওয়া নিয়ে বলছি, তোমরা হয়তো বলবে আসলে ব্লগিং করছি তো, ডেলি লাইফস্টাইল দেখাচ্ছি তো, ডেলি লাইফস্টাইল দেখানোর সময় এই কথাগুলো অলরেডি চলে আসে। এখন যদি আমি না বলি যে তাতান কী দিয়ে খেলো না, তখন তোমাদের মধ্যেই অনেকে বলবে যে ও কী দিয়ে খেলো, তো ওর জন্য তো কিছু করলে না, কাজেই সেটা তো বলতেই হবে আমাকে। তো যাই হোক, ইন্দ্র হাসছিল কেন, খেতে বসেছি আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে মেঘ হয়ে, মানে হাওয়া দিল চট করে একটা দমকা হাওয়া। ভাবলাম কি এই বুঝি নামলো। আমি আর বলছিলাম এই আমার জামা কাপড় মেলা আছে। ও বাবা, কোথায়, কিচ্ছু হলো না। কিন্তু খাবার সময়টা বেশ সুন্দর একটা পরিবেশ হয়ে গেছিলো, সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো, মেঘ হয়ে গেছিলো, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তাহলে থাক, জমিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটা স্প্রাইট এনেছিল ইন্দ্র আবার। তো এইসব রিচ খাওয়ার পর এরকম স্প্রাইট কিংবা কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ ভালোই লাগে, তার মধ্যে গরমকালে, তাই না? তো তিনজনে মিলে এটা খেয়েছি। এই তো খাওয়া দাওয়া করে একটা জম্পেশ ঘুম দিয়েছি। বাজে 7:30। মার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, বিছানার চাদর নাইটি আজকে নিয়ে এসেছিলাম, নিয়ে কেচে ধুয়ে শুকিয়ে গেছে, ভাঁজ করে নিয়ে যাচ্ছে, থালাও আছে।